দেশ বিদেশে ঘুরে যাওয়া সবশেষ খবর নিয়ে আমাদের বিরতিহীন সংবাদের আয়োজন এক্সিকিউটিভ আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে রয়েছে আমি তানিয়া আহমেদ এবং আমি সাইমুল হক। দর্শক, শুরুতেই জানিয়ে দেব আজকের এক্সিকিউটিভ আওয়ারের সংবাদ শিরোনামগুলো। বায়ু দূষণে বিশ্বের শীর্ষে বাংলাদেশ, পরের অবস্থানে পাকিস্তান ও ভারত। হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রী জেসমিন সহ 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড। সালাম মুর্শিদের গুলশানের বাড়ির 3 মাসের মধ্যে সরকারকে বুঝিয়ে দিতে হাইকোর্টের রায়। নির্বাচনের আগে বিএনএমএ যোগ দিতে সাকিবকে নিয়ে আসা হয়েছিল, জানালেন বিএনপি নেতা হাফিজ। এবং মধ্যস্বত্বভোগী রুখতে অ্যাপস চালু করছে সরকার, বাণিজ্য প্রতিমন্ত্রী। এক্সিকিউটিভ আওয়ারের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবারে বিস্তারিত জানাবো। সাইমুল, আমরা শুরুতেই যে সংবাদটি বলছিলাম নিঃসন্দেহে একটি উদ্বেগজনক সংবাদ। বায়ু দূষণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ, খুবই দুঃখজনক একটি ঘটনা। এটি আমাদের জন্য নিঃসন্দেহে বিপদের খবর এবং আমরা আমাদের নিজেদের সৃষ্টি করা দূষণের কারণেই কিন্তু আজকে এই অবস্থানে। এবং যারা পরিবেশ এবং স্বাস্থ্য বিষয়ে যারা দায়িত্বে আছেন তারা যদি এখনই সজাগ না হন তাহলে কিন্তু আসলে খুব ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবং তানিয়া, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই এশিয়ার মধ্যে আসলে ভারত এবং পাকিস্তানও কিন্তু আসলে বাংলাদেশের এবং তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সহযাত্রী হচ্ছে। তারাও আসলে বায়ু দূষণে বাংলাদেশের পরের অবস্থানগুলোতেই তারা রয়েছে। এবং মঙ্গলবার সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQER প্রকাশিত ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে কিন্তু এ তথ্যটি জানানো হয়েছে। ওই রিপোর্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই 3 দেশের বাতাসে দূষিত কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে প্রায় 15 গুণ বেশি। গত বছর বাংলাদেশের বাতাসে ফাইন পার্টিকুলেট ম্যাটার বা PM 2.5 ছিল প্রতি ঘনমিটারে 79.9 মাইক্রোগ্রাম, আর 73.7 মাইক্রোগ্রাম ছিল পাকিস্তানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি থাকা উচিত মাত্র 5 মাইক্রোগ্রাম। বাতাসে PM 2.5 বেশি থাকলে ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ভয়াবহ বায়ু দূষণের কারণ সম্পর্কে IQER বলছে, জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক অবস্থানের পাশাপাশি এসব দেশের কৃষি, শিল্পায়ন ও জনসংখ্যার ঘনত্ব এজন্য দায়ী। 134টি দেশ ও অঞ্চলের 30,000-এর বেশি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে IQER। সাইমুল, আরেকটি সংবাদ যেটি জানাতে চাই যে দুর্নীতির মামলায় দীর্ঘ 1 যুগ পর কিন্তু আলোচিত হলমার্ক যে কেলেঙ্কারি, হলমার্ক গ্রুপের এমডি তানভীর ও তার স্ত্রী জেসমিন ইসলামের সহ 9 জনের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আজ আদালত। 2012 সালে এদের বিরুদ্ধে কিন্তু মামলা করে দুদক এবং মঙ্গলবার বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন। হলমার্কের গ্রুপের বিরুদ্ধে কিন্তু 39টি মামলা রয়েছে, এর মধ্যে 4.5 কোটি টাকার অর্থ কেলেঙ্কারির ঘটনায় 11টি মামলা রয়েছে এবং অপর 8 জন আসামিকে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত এর বিচারক আবুল কাশেম এর রায় ঘোষণা করেন। সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামানের একটি রিপোর্ট রয়েছে, আমরা সেই রিপোর্টে বিস্তারিত জেনে আসব। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে 10.5 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও এমডি তানভীর আহমেদ সহ 20 জনের বিরুদ্ধে 2012 সালে মামলা করে দুদক। 2016 সালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে প্রায় 1 যুগ পর মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক আবুল কাশেম রায় ঘোষণা করেন। 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 জনকে 10 বছরের করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 5 কোটি টাকা করে জরিমানা করা হয়েছে জেসমিন ইসলাম এবং তানভীর মাহমুদকে। আর অন্য যারা আছে, যে যাবজ্জীবন যারা আছে তাদেরকে 25 লক্ষ টাকা করে
জরিমানা করা হয়েছে। দুর্নীতির মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড খুব কমই হয় বলে জানান দুদকের আইনজীবী। আদালত একটা পর্যবেক্ষণ দিয়েছে, সেটা বলেছে যে অর্থনৈতিক কেলেঙ্কারি, অর্থনৈতিক কর্মকাণ্ডের যদি এই ধরনের দুর্গতি হয় তাহলে দেশের তথা অর্থাৎ রাষ্ট্রের শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডই মানে ক্ষতিগ্রস্ত হয় না, সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়িয়ে যায়। সেই জন্যেই যদি মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা থাকতো তাহলে উনি মৃত্যুদণ্ডই হয়তো দিতেন। আলোচিত এ মামলায় আরও 7 আসামিকে 2টি ধারায় 17 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একজনের হয়েছে 5 বছরের সাজা। এ রায়ে ক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবীর ঘোষণা হাইকোর্টে যাওয়ার। ব্যাংকার তাদেরকে যদি 10 বছরের দেওয়া হয়, আমি মনে করি এই 409-এ অ্যাবেটারদেরকে যাবজ্জীবন দেওয়া কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত হয় নাই। এই রায় সঠিক হয় নাই। এই রায়ের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব। আলোচিত হলমার্ক গ্রুপের বিরুদ্ধে 39টি মামলা রয়েছে। এর মধ্যে 4,500 কোটি টাকা অর্থ কেলেঙ্কারির ঘটনায় 11টি মামলা হয়েছে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। সাইমুল, আরেকটি বিষয় বলতে চাই, সাবেক ফুটবলার বাফুফের সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য সালাম মুর্শিদের গুলশান 2-এর যে বাড়িটি, সেটি কিন্তু আগামী 3 মাসের মধ্যে সরকারকে বুঝিয়ে দিতে হচ্ছে। আদালত পরিত্যক্ত এই সম্পত্তি তিনি কিভাবে দখল করলেন, এর সাথে কারা জড়িত, এ বিষয়ে তদন্ত করতে কিন্তু দুর্নীতি দমন কমিশনকে বলা হয়েছে, নির্দেশ দিয়েছেন। গুলশান 2-এর 104 নম্বর সড়কে অবস্থিত এই পরিত্যক্ত সম্পত্তির খ তালিকাভুক্ত বাড়িটি খুলনা 4 আসনের সংসদ সদস্য তিনি এখন, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি, তার বিরুদ্ধে আসলে 2022 সালের 30 অক্টোবর অনুসন্ধানের নির্দেশনা চেয়ে কিন্তু রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। কিন্তু সালাম মুর্শিদের আইনজীবী কিন্তু বলছেন যে 1997 সালে ক্রয় সূত্রে কিন্তু তিনি এই সম্পত্তিটি ভোগ করছেন এবং এর বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে তিনি আবেদনও করেছেন। হ্যাঁ, করবেন। তো এই বিষয়ে আসলে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 3 মাসের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত সচিবের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের বিষয়টি কিন্তু আদালত কিন্তু তুলে ধরেছেন, এবং এই বিষয়ে আমাদের সহকর্মী জাবেদ আক্তারের একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনের বিস্তারিত জেনে নেব। রাজধানীর গুলশান 2-এর 104 নম্বর সড়কে অবস্থিত পরিত্যক্ত সম্পত্তির খ তালিকাভুক্ত এই বাড়িটি খুলনা 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি অবৈধভাবে দখলে রেখেছেন। এমন অভিযোগ তুলে তা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে 2022 সালের 30 অক্টোবর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বর্তমানে তিনিও একজন সংসদ সদস্য। এইটা তো প্রমাণিত যে এইটা অ্যাবান্ডন প্রপার্টি। ওই বছরের 1 নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে বাড়ি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র হলফনামা আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন। রুলে আদালত জানতে চান, সরকারের পরিত্যক্ত এই সম্পত্তি বেআইনিভাবে দখলে রাখায় সালাম মুর্শিদির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না। হাইকোর্টের নির্দেশে রাজক নথি দাখিল করে দুদকও অনুসন্ধান শেষে হলফনামা আকারে বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য দাখিল করে আদালতে। সব পক্ষের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার সালাম মুর্শিদিকে বাড়ি ছাড়ার রায় দেন। 104 নম্বর রোডের সম্পত্তিটি সেটি সম্পূর্ণ অ্যাবান্ডান্ট প্রপার্টি। আদালত আব্দুস সালাম মুর্শিদি সাহেবকে বলেছেন এই রায় পাইবার 3 মাসের মধ্যে তিনি যেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের বরাবর এটি বুঝিয়ে দেন এই সম্পত্তিটিকে। এই ধরনের আদেশ বিরল। রাজুকের সেল পারমিশনের বাইরে একটা ক্রেতার কোনো কিছু দেখার থাকে না। আমি এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্থা যারা আছেন তারা আপিল করবে। এই বাড়িটি সম্পর্কে জাল জালিয়াতি ছলনার আশ্রয় নেওয়া হয়েছে, জাল স্বাক্ষরের আশ্রয় নেওয়া হয়েছে, যেটা সিআইডি কর্তৃক প্রমাণিত। তবে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শেষে একটি মামলা করলেও সালাম মুর্শিদিকে তাতে আসামি করেনি। তার নলেজ একটা ফ্যাক্টর, উনি আসলে জানতো কিনা। যদিও দেখা যাচ্ছে 14 সনে উনি আর সচিব বরাবর একটা দরখাস্ত দিয়েছেন অ্যাবান্ডেন্ট প্রপার্টি রিলিজ করার জন্য। ভবিষ্যতে ইনভেস্টিগেশন করাকালীন সময় যদি আরও তথ্য উপাত্ত আসে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, উনি যেই হোক। কাজে দুর্নীতি দমন কমিশন আব্দুস সালাম মুর্শিদিকে যে ফেভার করেছে, এটা মোটেও ঠিক না। সালাম মুর্শিদির দখলে থাকা সম্পত্তি বুঝে পাওয়ার 15 দিনের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত সচিবকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল বিএনএমে যোগদানের জন্য বারবার অনুরোধ পেয়েছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ।
একে সরকারের অপরাজনীতি অভিহিত করে এতে তার মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার দুপুরে বনানীতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিএনপির এই নেতা কিংস পার্টি খ্যাত বিএনএমে যোগদান ও সাকিব আল হাসানের সঙ্গে ছবি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তবে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ব্যাপারে তিনি সাকিবকে উৎসাহ দেননি। হাফিজ বলেন, দেশে গণতন্ত্র নেই, নির্বাচনের সময় নানা ধরনের কলাকৌশল করা হয়। 7ই জানুয়ারি নির্বাচনের আগেও নানা ধরনের তৎপরতা চলেছে জানিয়ে তিনি বলেন, এরই ধারাবাহিকতায় তার বিএনপি ছাড়ার গুজব ছড়ানো হয়। সরকারের বিভিন্ন অপকর্ম লুকিয়ে রেখে জনগণের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ করার জন্যে আমার বিরুদ্ধে এই বিএনএম সৃষ্টির কাল্পনিক কাহিনীর অবতারণা তারা করেছে। এই দল সৃষ্টি করেছে কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তারা আমাকে যোগ দেওয়ার অনুরোধ করেছে, আমার বাসায় এসেছে কয়েকবার। এ যোগ না দেওয়ার কারণেই আমাকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনএম গঠনে নির্বাচন কমিশনের উপর সরকারের কোনো চাপ ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি জানান, দলটি গঠনের সঙ্গে সাকিবের জড়িত থাকার বিষয়েও তিনি কিছু জানেন না। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। এ সময় দেশে গণতন্ত্র ফেরাতে বিএনপি নেতাদের ভারতের সহযোগিতা চাওয়ার ঘটনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের সহযোগিতা করার মানে হচ্ছে ক্ষমতায় তাদেরকে বসিয়ে দেয়া, কিন্তু নির্বাচন ছাড়া ক্ষমতায় বসার অন্য কোনো পথ নেই। এছাড়া বিএনএম গঠন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন থেকে তারা নিবন্ধন নিয়েছে, এর সঙ্গে সরকার বা আওয়ামী লীগ জড়িত নয়। সৃষ্টিটা বিএনএম তারা নিজেরাই, নির্বাচনের আগে আমি তো বলেছি শত ফুল ফুটে, এটা আরেক ফুল ফুটেছে, তারা নির্বাচন করবে, নিবন্ধন নিয়েছে, সেটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন। এখানে তো আওয়ামী লীগের কোনো প্রকার সহযোগিতা বা আওয়ামী লীগের কোনো রিকোয়েস্ট ছিল না। বিএনপি বিদেশিদের সহযোগিতায় ক্ষমতা দখল করতে চায় বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামদি। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আরও 6টি শহরে নতুন করে শ্রমিক পাঠানোর নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া প্রবাসীদের মালিকানা পরিবর্তন এবং আকামা পরিবর্তন সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে। এটি হলে প্রবাসীরা মালিক পরিবর্তন করে পছন্দ মতো মালিকের অধীনে কাজ করার সুযোগ পাবেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দেশের রাজনীতি নিয়ে বলেন, বিএনপির অবস্থা এতটাই নড়বড়ে যে তাদের নেতাদের ওপরও এখন কারো আস্থা নেই। আপনারা জানেন যে একটু আগে ফলোআপ হিসাবে, অর্থাৎ বাংলাদেশিদের শুধুমাত্র এখন দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে, অন্য 6টি এমিরাতসে চালু নেই, সেটি চালু করার ব্যাপারে, এবং আকামা ট্রান্সফার অর্থাৎ একজন এমপ্লয়ারের কাছ থেকে আরেকজন এমপ্লয়ারের কাছে যাওয়া, সেটি তারা অ্যালাউ করেছে। বিএনপি জনগণের কোনো সহযোগিতা চায় না, বিদেশিদের সহযোগিতা চায়। বিএনপি এখন নড়েবড়ে হয়ে গেছে, তাদের নেতাদের উপর কর্মীদের কোনো আস্থা নেই, এবং তাদের কেন্দ্রীয় নেতাদের, তাদের মূল নেতৃত্বের উপরও কোনো আস্থা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার অকাল প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার এবং বুধবার সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন ফাইরুজ অবন্তিকা। গত শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা শহরে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। এর পরপরই ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ ঘটনায় শনিবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন অবন্তিকার মা। এতে আসামি করা হয় সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও সাবেক সহকারী প্রক্টর দীন ইসলামকে। পরদিন ঢাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয় এবং কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার সহকারী প্রক্টর দীন ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। 2 দিনের রিমান্ডে আম্মান এখনও পুলিশ হেফাজতে।
কৃষি পণ্যের উৎপাদক থেকে শুরু করে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য একটি অ্যাপস দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এতে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার মনিটরিংয়ে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কে পণ্য হোলসেল করলো আর কে কিনলো অ্যাপসের কারণে তা দেখা যাবে। কেউ পণ্য মজুত করে সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে ফেলতে পারবে না। তিনি আরও জানান, 29টি পণ্যের যে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে সারা দেশে ব্যবসায়ীরা সে দামেই বিক্রি করছে, কেউ কেউ কম মূল্যেও বিক্রি করছে। বাজারে পণ্যের সরবরাহও সঠিক রয়েছে। বাজার মনিটরিংয়ের আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সেখানেও তিনি বাজার ব্যবস্থাপনায় প্রশাসনকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। অনলাইনে একটা অ্যাপস দিয়ে দিতেছি, সেই অ্যাপসের মাধ্যমে কে হোলসেল করলো কে রিটেল করলো কোনো মধ্যস্বত্বভোগী আমরা রাখবো না। আমরা ডিসির মাধ্যমে লাইসেন্সের ব্যবস্থা করে দিব। কোন প্রোডাক্টের কে হোলসেল করবে, কত পণ্য আসলো, এগুলার খোঁজ খবর রাখবে, যাতে কোনোভাবে কনস্পিরেসি করে কেউ হঠাৎ করে দাম না বাড়াইতে পারে। এবারে 2 মাসের ব্যবধানে রাজধানীতে মশা বেড়েছে অন্তত 40 ভাগ। গত মাসের তুলনায় এ মাসে মশার প্রকোপ বেড়েছে 20 ভাগেরও বেশি। রাজধানী ঢাকার উত্তর সিটিতে মশা তুলনামূলক বেশি। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। ঢাকায় মশা আবারও যেন এক আতঙ্কের পতঙ্গ। দিনে যেমন তেমন বিকেল থেকে শুরু হয় মশার দাপট। অনেক এলাকায় এখন বসবাসই কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যেসব এলাকায় নির্মাণ কাজ বেশি চলছে আর ডোবা খাল জলাশয় আছে সেসব এলাকায় তো ত্রাহি অবস্থা। ব্যাপক মশা আর কি মৌমাছির মতো মশা ধরে ঘরে বাইরে। ঘরে তো আপনার নেট দিয়ে জানালাই করা হয়েছে, তারপরেও নেটও মানে না। এখানে কোনো সিটি প্রশাসনের কোনো নাই, মানে কোনো উদ্যোগ নাই, শুধু ওরা মুখ দিয়ে বলে কিন্তু আসলে কাজে কিছুই করে না। মশা ঠেকাতে কয়েল, অ্যারোসল, বৈদ্যুতিক যন্ত্র কিংবা মশারি কোনো কিছুতেই কিছু হচ্ছে না। মশার কামড় খাইতেছি, কয়েল জ্বলতেছে, এই তো অবস্থা। ঘুমাইতে হয় না, সব দান্না মুসিবি, তুমি সব রক্ত। আপনার মশা যাইতে চায় না। লাস্টে অতিষ্ঠ আমরা সালার বস্তা আছে না, ওই সালার বস্তা জ্বালেনি ধোয়া করে। এই দেখেন, আপনি দেখবেন লাইট জ্বাললে এই দেখেন মশা এখনো পায় কামড়াচ্ছে। এই যে নগরবাসীর অভিযোগ, রাজধানীর পরিধি বাড়ছে জনসংখ্যাও, কিন্তু সেই তুলনায় মশা নিয়ন্ত্রণে উদ্যোগ কম। 2 সিটির ব্যবস্থাপনাও সেই আগের মতোই। মশার জ্বালায় তো মনে করেন মানুষ খাইতে পারি না। আইসিআর টাইমে মনে করেন মশা মুখ দিয়ে ঢুকে, স্যারই কামু কি মুখ দিয়ে মশা ঢুকে জায়গা। মেয়র আনিসুল হক বেঁচে ছিলেন, উনি লেকের ময়লা পরিষ্কার করার সাথে সাথে নিকেতনের মশা জাস্ট মনে হলো যে 98% চলে গেছিলো, এবং নিশ্চয়ই কিছু একটা দিয়েছিল উনি লেকে। কিন্তু এখন মানে এটা কি মশা না কি একমাত্র আল্লাহ খোদা জানে। গজব। কয়েল বলেন, আদার্স যে সামগ্রীগুলো আছে সেগুলো গুড নাইট বা আদার্স ইউজ করা হচ্ছে, বাট ওগুলো সেরকম কাজ দিচ্ছে না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বছর জুড়ে যে কয়েক প্রজাতির মশা থাকে, এর মধ্যে কিউলেক্স মশা প্রায় 55%-রও বেশি। আর এখন মূলত কিউলেক্স মশার মৌসুম। এর কামড়ে গোদা ও নানা ধরনের চর্মরোগ হতে পারে। কীটতত্ত্ববিদ অধ্যাপক কবির বশারের নেতৃত্বে পরিচালিত এক ধারাবাহিক জরিপে দেখা গেছে, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মশার প্রকোপ অনেক বেড়েছে। এর মধ্যে উত্তরা ও দক্ষিণখান এলাকায় এর প্রকোপ সবচেয়ে বেশি। আমরা ডিসেম্বরেই আমরা ফরকাস্টিং করে আমরা বলে দিয়েছিলাম যে মার্চ মাসে মশার ঘনত্বটা বেশ অনেক বেড়ে যাবে। আগে আমরা লার্ভাল ডেন্সিটি করতাম, এবছর আমরা অ্যাডাল্ট ডেন্সিটি বের করেছি। তো একটি জিনিস বলা যায় যে ফেব্রুয়ারির চাইতে মার্চ মাসে 20% বেশি মশা বেড়েছে। অবশ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দাবি, বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের নয়। এসব এলাকা রাজুক, মেট্রো রেল প্রকল্প সহ বিভিন্ন সংস্থার। তবে মশা নিয়ন্ত্রণে তাদের কর্মকাণ্ড নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দিতে দেশের সব হাসপাতালকে প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রান্ত বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন একথা জানান। এতে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত ছিলেন। মশা নিধনে ব্যবহার করা ওষুধের মান নিয়ে বৈঠকে প্রশ্ন উঠলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, গতবার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিটিআই আনা হয়েছিল।
এ নিয়ে প্রশ্ন ওঠায় এবার তারা সরাসরি এ ওষুধ কিনেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের এখানে হাসপাতালে প্রত্যেকটা পরিচালককে নির্দেশ দেওয়া হচ্ছে তারা হাসপাতালটার জন্য ডেঙ্গু এমন একটা জিনিস যেটার দুইটা পার্ট, একটা হচ্ছে মেইন, প্রথম হচ্ছে প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর হচ্ছে ট্রিটমেন্টের ব্যবস্থা। তা আমরা প্রিভেনশনে নিয়ে 2 মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলছি প্রিভেনশন করতে, এবং প্রিভেনশন কিন্তু শুধু সরকার কিংবা মেয়র মহোদয়ের একার পক্ষে সম্ভব না, প্রত্যেকের বাড়িতে নিজেদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। শিমরাইলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনও ঝুঁকি নিয়েই ডিভাইডার পার হচ্ছেন যাত্রীরা। ব্যাপক আলোচিত মইকাণ্ডের পরও সমাধানে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। অনেকটা নিরুপায় হয়েই ঝুঁকি নিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। হাইওয়ে পুলিশ বলছে, এই সমস্যা সমাধানের দরকার যাত্রীদের সচেতনতা। ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। ষাটোর্ধ্ব মমতা বেগম কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এসেছেন ডাক্তার দেখাতে। বহু কসরত করে দুজনের সাহায্য নিয়ে মহাসড়কের ডিভাইডার পার হলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না এই মায়ের। পার হতে গিয়ে শেষ পর্যন্ত আছড়ে পড়লেন মাটিতে। নারায়ণগঞ্জের শিমরাইলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে এখনও এভাবেই পারাপার হচ্ছেন যাত্রীরা। বাস থেকে যত্রতত্র নামিয়ে দেয় এমন দুর্ভোগে পড়তে হচ্ছে শিশু বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী যাত্রীদের। অনেক রিস্ক নিয়ে মানে পার হয়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে পার হইতে গিয়ে পড়েও গেছি আর অনেক ব্যথাও পাইছি। আমি উষা তো নিশাটাম পারি না হাউলে আমি আইছি ডাক্তারের দ্বারা যাই আমি কত কষ্ট করে এই জায়গাটা আইছি। আমি বাসে উঠবো, এখন উঠতে গিয়ে আমার ওই পাশে যাইতে হয়, এটা একটা রিস্ক। ঝুঁকি নিয়ে শিমরাইলে সড়ক ডিভাইডারে মই দিয়ে পারাপারের একটি ভিডিও গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর অভিযুক্ত রবিউলকে মইসহ গ্রেপ্তার করে পুলিশ। রবিউলের মইকাণ্ডে ব্যাপক আলোচনা সমালোচনার পরও বন্ধ হয়নি ঝুঁকিপূর্ণ পারাপার। এই সমস্যার সমাধানে নেওয়া হয়নি কোনো উদ্যোগও। প্রশ্ন হচ্ছে, এই ঝুঁকিপূর্ণ পারাপারের দায় কি কেবলই সাধারণ যাত্রীদের? ডিভাইডারের মাঝখানে আগেও পকেট গেট ছিল জানিয়ে আবারও গেট করে দেওয়ার দাবি অনেকেরই। যে সমস্ত বাসগুলো দক্ষিণ পাশে প্যাসেঞ্জার নামবে, হ্যাঁ, ওই লোকাল বাসগুলি দক্ষিণ পাশে আসা উচিত। আগে সড়ক বিভাগের সামনে যে পকেট গেটটা আসিল, ওই পকেট গেটটা থাকার ফলে কোনো যানজট হয়েছিল না, মানুষ সুন্দর মতো নাইসে নাইমে চলাচলতি পারাপার করতে পারছে। আর এখান থেকে ওইদিকে চলে যখন 10টা গাড়ি ভাড়া আবার চিটাং রোডে আসতে হয়, রোড কর্তৃপক্ষ এটা একটা ব্যবস্থা করে। ডিভাইডারের ভেতরে যাত্রী নামানোর ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টদের দায় মানতে নারাজ হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। তার দাবি, ডিভাইডারের উপরে তার কাটা দিলেই সমাধান হবে এই সমস্যার। ডিভাইডারের উপর দিয়ে তার দিয়ে বেড়া দিতে হবে, যাতে মানুষ পার হয়ে আসতে না পারে। তখন মানুষ আর এখানে নামবে না, তখন ওইদিকে ও পাশে গিয়ে নামবে অথবা কাশপুর ব্রিজের উপরে নামবে। যারা বাস নামায় দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা তো আগের থেকেই তাদেরকে মামলা দিচ্ছি, বা আমরা ড্রাইভারদেরকে নিয়ে কনফারেন্স করে এদেরকে সচেতন করতেছি। এই সমস্যার সমাধানে যেন অবিলম্বে উদ্যোগ নেওয়া হয়, সেই দাবি সবার। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। সড়ক মহাসড়কে অপরিকল্পিত উন্নয়ন কাজের ভোগান্তি সইছে মানুষ। কোথাও নির্মাণ কাজ চলছে, কোথাও আবার দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে সড়ক। অনেক এলাকার মানুষেরই প্রায় বন্দি জীবন। খোঁড়াখুড়িতে বিপর্যস্ত সড়কগুলোতে চলাচল যেমন দুর্ভোগের, তেমনি ঝুঁকিপূর্ণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। গাজীপুর শহর থেকে পুবাইল পর্যন্ত 8 কিলোমিটার রাস্তাটি অনেকদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী। জায়গায় জায়গায় খানাখন্দ। প্রতিদিনই শিক্ষার্থী সহ সাধারণ মানুষের চলাচলে সীমাহীন দুর্ভোগ। ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, স্কুল কলেজ আছে আপনার এই রোডের উপরে। একটা রোগী হইলো আমরা 3 কিলো ঘুরে যাইতে হয় গাজীপুরে। আমরা খুব কষ্ট আছে এই রাস্তার জন্য। উন্নয়নের ভোগান্তি সইতে হয় সাধারণ মানুষকে। উদাহরণ, জনবহুল শিল্পাঞ্চল সাভার আশুলিয়া। বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে শ্রীপুর পর্যন্ত 24 কিলোমিটার উড়াল সেতু নির্মাণের কাজের দুর্ভোগ অসহনীয়। ভুক্তভোগীদের প্রশ্ন, মুক্তি মিলবে কবে? বিকেলবেলা ম্যাক্সিমাম গাড়ি উল্টা পথে আসে, এখানে জ্যাম লেগে যায়। প্রায় সারা বছরই খুলনা মহানগরীর অধিকাংশ সড়কে খোঁড়াখুড়ি লেগেই থাকে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও স্থানীয়দের। হাঁটুর উপরে পানি, মেয়েরা, ছাত্রীরা তারা বহু কষ্ট করে এই এক্সামে তারা অ্যাটেন্ড করে। কুয়াশা যদি
সঠিক সময় নির্দিষ্ট সময়ের ভিতরে যদি কাজ করে সম্পন্ন করতে পারতো তাহলে দ্রুত রাস্তাটা হয়ে যেত। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সড়কে উন্নয়ন কাজ বাস্তবায়নে খোঁড়াখুঁড়ি চলছে। বর্তমানে নগরীর 3টি গুরুত্বপূর্ণ সড়কে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। ভবিষ্যতে ভালোর আশা করলেও বর্তমানে দুর্ভোগও বাস্তব। ইফতারির সময় অনেক যানজটে পড়ে যাচ্ছে, মানে সঠিকভাবে গন্তব্যে পৌঁছা যাচ্ছে না। যতদিন পর্যন্ত না শেষ হয়েছে ততদিন পর্যন্ত আমাদের এরকম ভাবে চলতে হবে। সিলেট মহানগরের 5টি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রেখে চলছে সুয়ারেজ লাইন সংস্কার ও উন্নয়ন কাজ। এসব রাস্তার বিকল্প পথও ব্যবহার করা যাচ্ছে না, ফলে দিনভর তীব্র যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি সইছেন যাত্রীরা। হেদিকে যাম কোনো দিক যাওয়া যায় না, রুজি করা সম্ভব না। রোজা রাখা যত দ্রুত এই কাজ সম্পন্ন করা যায় তো জনগণের লাগে আমরা যেন বালা। রুগী আছে যেগুলো রুগী বাইপাস আসে ওই দিক থেকে, এই রুগীগুলো নিয়ে আসতে অনেক পয়সা, ওই দিকে আবার জাম হয়। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এক রাতেই পাবনার বেড়া উপজেলার 15টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। আমিনপুরের নতুন বাজার গোরস্থানে চাঞ্চল্যকর এই চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি টের পেয়ে কবরস্থানে ভিড় জমান স্থানীয়রা। পুলিশ জানায়, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে তারা অনেক কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এদিকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। ব্যবসায়ীরা জিতে গেল, হেরে গেল বিএসটিআই। মিরপুরে ভেজাল বিরোধী অভিযান শেষে একথা জানালেন সংস্থাটির মহাপরিচালক SM ফেরদৌস আলম। মঙ্গলবার দুপুরে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও কচুক্ষেতের রজনীগন্ধা সুপারমার্কেটে বিভিন্ন ফল ও দাম বেঁধে দেওয়া পণ্যের মানের উপর 2.5 ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় ফল, মাংস ও মাছে কোনো ফরমালিনের আলামত পায়নি সংস্থাটি। একই সাথে ওজন পরিমাপের যন্ত্র পরীক্ষা করেও কোনো গরমিল মেলেনি অভিযানে। যদিও কসমেটিক্সের দোকান থেকে আমদানি করা কিছু ক্রিম পরীক্ষার জন্য জব্দ করে নিয়ে যায় বিএসটিআই টিম। এর আগে একটি সুপার শপে অভিযানে গিয়ে আমদানি করা পণ্যের বিএসটিআই এর লোগো না থাকায় সতর্ক করা হয় তাদেরকে। অভিযান শেষে সংস্থাটির মহাপরিচালক জানান, তারা ব্যবসায়ীদের হয়রানি করতে চান না, তবে কেউ ভোক্তাদের ঠকালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাজার থেকে বেরিয়ে আসার প্রত্যেকটা ব্যবসায়ী হাসছে, কারণ তারা বিজয়ী হয়েছে, আমরা বিজিত হয়েছি, কারণ আমরা তাদের কোনো ত্রুটি বিচ্যুতি ধরতে পারি নাই। আমরা এটাই চাই। আর যারা অসৎ ব্যবসায়ী, যাদের একজন দুজনের কারণে শত শত ভালো ব্যবসায়ীদের এবং সৎ ব্যবসায়ীদের বদনাম হয়ে যায়, এই রকম ব্যবসায়ীদেরকে আমরা খুঁজছি। আমরা তাদেরকে প্রশ্রয় দিব না, আমরা তাদেরকে আশ্রয় দিব না। ডাবল স্টিকার লাগিয়ে বেশি দামে জুতা বিক্রির প্রমাণ পেয়ে চট্টগ্রাম বাটার একটি শোরুমকে 20,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বন্দর নগরীর কাঁচা বাজারেও অভিযান চালান তারা। আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের রিপোর্টে বিস্তারিত। বাটার মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানেও প্রতারণা। নগরীর 2 নম্বর গেট এলাকায় বাটার শোরুমে ডাবল স্টিকার লাগিয়ে বাড়তি দামে জুতা বিক্রির প্রমাণ মেলে। এমন প্রতারণার অভিযোগে 20,000 টাকা জরিমানা করা হয় বাটার শোরুম মালিককে। ওই আর্টিকেলটা কম্পিউটার যে প্রাইস থাকে সেটা আমরা লাগিয়ে দিই, আমাকে সতর্কতামূলক এই পেনাল্টিটা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বন্দরনগরীর ফলমন্ডি এলাকায় তরমুজের আড়তেও চলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। একটি তরমুজের দাম 800 টাকা চাইলে ক্রেতা সে অভিযোগ জানান ভোক্তা অধিকারের কাছে। এ কারণে তার উপর ক্ষেপে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনেই চড়াও হন তরমুজ ব্যবসায়ীরা। ক্রয় রসিদ না দেখাতে পারা এবং বেশি দাম নেওয়ার দায়ে 2 তরমুজ ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করা হয়। দাদন দিয়ে ক্রয় করলেও কৃষকের সাথে একটা ডিড যে থাকবে সেইটার কপি তাদের কাছে এখানে থাকবে। যে পাইকার ওনাদেরকে দিবে সেই পাইকারই তাদেরকে সেই ডিডের কপি দিবে। এটা আসলে দাদন দিয়ে হলেও এটা কত তাদের ক্রয় সেটা ডকুমেন্ট তাদের এখানে থাকবে। এরপরে বিক্রয় ভাউচার কার্বন সহকারে থাকবে, মূল্য তালিকা থাকবে। এই কর্মকর্তা জানালেন, ঈদ বাজারে নজর রাখবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অব্যাহত থাকবে এ ধরনের অভিযান। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা।
গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কৃষি উদ্যোক্তা সুলতানা তানজিনা ফেরদৌসি মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে সফল হয়েছেন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে মালচিং পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়েছেন অনেক কৃষক। সুলতানা তানজিনা ফেরদৌসি মাস্টার্স পাশ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। কৃষি বিভাগে পিতার কর্মসূত্রে ছোটবেলা থেকেই কৃষিকাজে আগ্রহ ছিল তার। 2020 সালে চাকরি থেকে অবসরের পর তানজিনা ফেরদৌসি মাত্র 10 শতক জমিতে মালচিং পদ্ধতিতে মরিচ আবাদ করেন। ভালো ফলন হওয়ায় বর্তমানে 82 শতক জমিতে এভাবে নানা রকম সবজি চাষ করছেন তিনি। এবারে দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে গাজার রাফা শহর এবং আল নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা করেছে ইসরায়েল। এতে 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, গাজার রাফা শহরে 2টি বাড়ি এবং একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। আল নুসেইরাত শরণার্থী শিবিরেও তাদের হামলায় মারা গেছেন 6 জন। আহতের সংখ্যাও অনেক। এদিকে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অধিকাংশ দেশই রাফা শহরে হামলার পরিণতি ভালো হবে না বলে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে। কারণ 80% ধ্বংস হয়ে যাওয়া গাজা উপত্যকার একমাত্র নিরাপদ স্থান এখন রাফা। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত 13 লাখ মানুষ রাফাতে আশ্রয় নেন। বিরতিহীন সংবাদ এক্সিকিউটিভ আওয়ার শেষ করবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বায়ু দূষণে বিশ্বের শীর্ষে বাংলাদেশ, পরের অবস্থানে পাকিস্তান ও ভারত। হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রী জেসমিন সহ 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড। সালাম মুর্শিদের গুলশানের বাড়ির 3 মাসের মধ্যে সরকারকে বুঝিয়ে দিতে হাইকোর্টের রায়। নির্বাচনের আগে বিএনএমএ যোগ দিতে সাকিবকে নিয়ে আসা হয়েছিল, জানালেন বিএনপি নেতা হাফিজ। মধ্যস্বত্বভোগী রুখতে অ্যাপস চালু করছে সরকার, বাণিজ্য প্রতিমন্ত্রী। মশার উৎপাত চরমে, ডেঙ্গু চিকুনগুনিয়া চিকিৎসায় দেশের সব হাসপাতালে প্রস্তুতি। পাবনার বেড়ায় এক রাতে 15 কবর থেকে কঙ্কাল চুরি। গাজার রাফা ও আল নুসেইরা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত 20। এবং আঙুলের জোরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। দর্শক, এক্সিকিউটিভ আওয়ার আজ এ পর্যন্ত। কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, সাথেই থাকবেন। শুভরাত্রি।